একটা সময় মোটরসাইকেল ছিল শখের জিনিস, কিন্তু আজকের বাংলাদেশে বাইক মানে চাকরি, আয় রোজগার, সময় বাঁচানো আর নিরাপদ চলাচলের মাধ্যম। আর সেই বাইকের ওপরই যদি নতুন করে অগ্রিম কর চাপানো হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সাধারণ মানুষ। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন অগ্রিম আয়কর বা বাড়তি শুল্ক আরোপের আলোচনা শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের হাজার হাজার বাইকার। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সামনে শত শত বাইকার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাইকারদের অভিযোগ, সরকার মোটরসাইকেলকে এখনো বিলাসপণ্য হিসেবে দেখছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমার মতে সরকার যে অগ্রিম করটা আদায় করতে চাচ্ছেন এটার স্বচ্ছতা ওনারা নিশ্চিত করতে পারবেন না। এখানে কয়েকটা ফ্লজ আছে। প্রথমটাই হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন নামে একটা টার্ম আমাদের দেশে আছে। এখন আমি যে ট্যাক্স পেয়ার হব, আমি যে জিরো ট্যাক্সের আন্ডারে না, এটা তারা কিভাবে জানবে? আমার কাছে বাইক আছে সেই জন্য আমি ট্যাক্স দেবো। এই অগ্রিম ট্যাক্সটা কি তাহলে স্বচ্ছ হলো? স্বচ্ছ তো হলো না। আমি তো জিরো ট্যাক্সের আন্ডারে, তাহলে আমি কেন এই করটা দেব? এটা আমার মতে যে এই বিষয়গুলো সরকারের আরও বিবেচনা করে তারপর সিদ্ধান্তে যাওয়া উচিত। কারণ একটা বাইকের দাম যদি 1 লাখ টাকা হয়, দেশে আসার পরে সেটা 160% মতো ট্যাক্স কাছাকাছি গিয়ে, তার মানে চিন্তা করেন 3 লাখ টাকা, মানে 3 গুণ আমরা বেশি টাকা কিন্তু দিচ্ছি। রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, তারপর হচ্ছে সড়ক কর দিচ্ছি, এগুলো কিন্তু অলরেডি দিচ্ছি। এবং 2 বছর পর পর কিন্তু আমরা ট্যাক্স টোকেন রিনিউ করি 2300 টাকা এইরকম। তা আমরা তো অলরেডি কর দিচ্ছি, অতিরিক্ত টাকায় বাইকও কিনতেছি। তার উপর যদি এই করটা আবার অগ্রিম নেওয়া হয়, তো এটা তো আমাদের উপর জুলুমের মতো হয়ে যাবে। আজ দেশের লাখো মানুষ ফুড ডেলিভারি, রাইড শেয়ারিং, অফিস যাতায়াত, ব্যবসা কিংবা জরুরি প্রয়োজনে মোটরসাইকেলের উপরে নির্ভরশীল। বিশেষ করে নারীদের জন্য মোটরসাইকেল এখন নিরাপদ ও স্বাধীন চলাচলের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। গণপরিবহনে হয়রানি এড়াতে অনেক নারী নিজের বাইক ব্যবহার করছেন। কারণ এটা হচ্ছে একটা এক্সট্রা বার্ডেন, যারা বাইকার আমাদের সবার উপরে একটা এক্সট্রা বার্ডেন, কারণ এটা খুব বিলাসবহুল হিসাবে কেউ ইউজ করে না। এটা যারা ইউজ করে বেশিরভাগ রেগুলার যে যাতায়াতে ইউজ করা হচ্ছে, অফিস, কলেজ, ভার্সিটি এরকম যাতায়াতে। আর এখন তো এটা রুজি রোজগারের মাধ্যমও কিছু কিছু মানুষের জন্য, যেমন যারা পাঠা, উবার কিংবা যারা রাইড শেয়ার করতেছে, তারা কিন্তু এটা করেই মানে জীবনযাপন করতেছে। তো তাদের জন্য তো এটা একটা এক্সট্রা ভার হয়ে গেল না। অনেকের দেখা যায় সেভিংসও বছরে 10,000 করতে পারে না, মানে সংসারে এত খরচ, সব কিছুর দামও এত বাড়তি, এত কিছুর মধ্যে সেভিংসই 10,000 থাকে না। সেখানে যদি 65 সিসির উপরে গেলেই 10,000 টাকা গুনতে হয়, এটা তো আসলে আশা করা যায় না সরকারের কাছে। যারা পাঠাও চালাচ্ছে তারা তো আরও বেশি হতাশ হয়ে যাবে, মানে বুঝবেই না যে এই ট্যাক্সটা তারা বছর শেষে কিভাবে দিবে। তখন দেখা যাবে নিজেদের জন্য কিছু সেভিংস হতো, ওই টাকাটা ওইখানে দিয়ে দিতে হবে, নিজের বলে তখন আর কিছু থাকবে না। এটা তো খুবই কষ্টে ফেলে দেওয়া হবে সবাইকে। আর এমন না যে আমরা আসলে ট্যাক্স ছাড়া মাগনা মাগনা গাড়ি চালাচ্ছি, আমরা রোড পারমিট নিয়ে রোডে নামছি, আমরা নির্ধারিত একটা ট্যাক্স দিয়েই কিন্তু রোডে বাইক চালাচ্ছি। যেমন আমরা লাইসেন্স করার সময় একটা ট্যাক্স দিচ্ছি, গাড়ি যখন রেজিস্ট্রেশন করি তখনও মোটা অ্যামাউন্টের একটা ট্যাক্স দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি। তারপর আপডেট করার জন্য রিনিউ যে আমরা করি বছরে বছরে, সেটার জন্য একটা ট্যাক্স দিচ্ছি। ইনফ্যাক্ট শোরুমে যখন বাইকগুলো আসে তখন কিন্তু 150 থেকে 300% একটা ট্যাক্স নিয়ে তারপরে ঢুকে। সব কিছু থেকে তো আসলে আপনারা ট্যাক্স পাচ্ছেন, সরকার ট্যাক্স পাচ্ছে। এরপর এই এক্সট্রা ট্যাক্সটা আসলে শুধু বাইকারদের উপরেই কেন, এটা হচ্ছে আমার সরকারের কাছে প্রশ্ন। তাছাড়া আমাদের আশেপাশে যেমন এই অটো রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি অভাব নাই, অহরহ আছে। এগুলোর পদক্ষেপ আপনাদের কি? আপনারা কেন শুধু সব কিছু বাইকারদের উপরে চাপিয়ে দিচ্ছেন? কিছুদিন আগে ছিল তেলের ক্রাইসিস, 8 ঘন্টা 10 ঘন্টা ধরে মানুষ হচ্ছে তেল নিয়ে পরের দিন অফিস করতে গেছে, সারা রাত চলে গেছে সেইখানে। তখনও কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি নাই, মনে হয়েছে যে হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। সলিউশনকে তেলের দাম বাড়ায় দিছে, এটাই কি সলিউশন? এটাকে আমরা আশা করেছিলাম? তারপরে এর আগে যেটা করেছিল আবার যে 30-এ বাইক চালাতে হবে সিটিতে, তারপরে 80-তে হচ্ছে হাইওয়েতে চালাতে হবে। হ্যাঁ 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 60-এ চালাতে হবে। এটা তো আসলে হয় না। মানে হাইওয়েতে এক একটা বাসের স্পিড 120-30 থাকে, ওইটা যখন একটা কম গতির বাইকের সামনে দিয়েছে, বাইকটা কিন্তু কাঁপায় ফেলে, এতে আরও অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা আসলে কি ভেবে করছে এটা আসলে জানি না। এগুলা মানে সরকারের এই ভাবনাগুলো আসলে আমার কাছে অযৌক্তিকই মনে হয়, টোটালি অযৌক্তিক। এটা কোনোভাবে আমরা কেউ মেনে নিতে পারবো না, কারণ এই এক্সট্রা বার্ডেনটা আমরা নিতে পারছি না। কারণ এখন দেশেও সব কিছুর দাম এত বেশি বাড়তি, প্রত্যেকটা জিনিসের দামে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আবার যদি যানবাহনের উপরেও বাড়ায় দেয় তাহলে তো এটা হলো না। যেমন আমরা যদি মেয়েরাই আমরা কথা বলি, আমরা এখন আমরাও কিন্তু এখন বাইক চালাচ্ছি, দেখা যায় এটা আমরা এই জন্য চালাচ্ছি যে বাসে ঝুলে ঝুলে যাবো, আরেকজনের সাথে ধাক্কাধাক্কি লাগবে, তো আমরাও চালাচ্ছি।
হয়তো ছোটোখাটো একটা জব করি, কেউ কেউ টিউশনি করে, তারাও একটা ছোটোখাটো একটা বাইক কিনে চালাচ্ছে, এবং তাদেরও যদি বছর শেষে এরকম 5,000 10,000 টাকা গুনতে হয়, এটা মানার মতো না। এটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আর সরকার, আমরা চাইছি বিধায় কিন্তু এই সরকার আবার আসতে পারছে, কারণ এর আগে আমাদের উপরে অনেক জুলুম টুলুম করার ফলে কিন্তু তারা থাকতে পারেনি। এখন যদি এই সরকার এসে একই কাজ করে, তাহলে এভাবে কোনো সরকারই থাকতে পারবে না। তা আমরা চাই তারা থাকুক, তারা আমাদেরকে সুন্দরভাবে রাখুক, জিনিসপত্রের দাম কমাক, এবং এই যে এক্সট্রা ভাড়গুলো এগুলো না চাপিয়ে দেখ, বাইকের উপরে বারবার একটার পর একটা এই জিনিসগুলো না চাপিয়ে দেখ। আর আজকের যে কর্মসূচি, যে বাৎসরিক যে আয়কর একটা এক্সট্রা দেওয়া হয়েছে বাইকের উপরে, এটা আসলে কর্মসূচিটা সফল না হোক। আমরা চাই তাদের এই কাজটা সফল না হোক, এই জন্য আমাদের আজকের কর্মসূচি। প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী সিসি ভেদে বছরে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের আলোচনা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ আগে থেকেই রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, জ্বালানি ও নানা ধরনের কর দিচ্ছে, তাদের ওপর আবার নতুন করে কর চাপানোর যৌক্তিকতা কোথায়? বাইকাররা বলছেন, আমরা অপরাধী না, আমরা করদাতা নাগরিক, কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশের অযথা তল্লাশি, কাগজপত্র নিয়ে হয়রানি, ভাঙা রাস্তা, বাইক চুরি হয়ে গেলে উদ্ধার না হওয়া, এসব সমস্যার সমাধান না করে উল্টো নতুন করে কর চাপানো হচ্ছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেলের উপরে নতুন অগ্রিম কর প্রত্যাহার, ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধ, সব কাগজপত্র ও লাইসেন্স ডিজিটালাইজেশন, বাইক চুরি হলে দ্রুত উদ্ধারের ব্যবস্থা, নিরাপদ ও গর্তমুক্ত রাস্তা নিশ্চিত করা, বাইকের ওপর আলাদা টোল না বসানো। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে দুর্বল। মানুষ সময় বাঁচাতে, নিরাপদে চলতে এবং জীবিকা রক্ষার জন্য বাইকের দিকে ঝুঁকছে। এই বাস্তবতায় মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর মানে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ। সরকার যদি রাজস্ব বাড়াতেই চায়, তাহলে আগে সেবার মান বাড়াইতে হবে, কারণ নাগরিকরা শুধু কর দিতে চায় না, তারা নিরাপত্তা, সম্মান এবং সঠিক সেবাও চায়। এখন দেখার বিষয়, বাইকারদের এই আন্দোলনের পর সরকার প্রস্তাবিত কর প্রত্যাহার করে কিনা, নাকি নতুন বাজেটে আরো বড় চাপ অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য। ধরেন এই ঢাকা শহরের কথা যদি বলি, সেটা হচ্ছে সাধারণত চাকরিজীবীরা চালাচ্ছে বা রাইড শেয়ার করতেছে। এখন সাধারণ চাকরিজীবী যারা, তারা হচ্ছে বাসা ভাড়া দিয়ে বাচ্চার স্কুল পড়াশোনা, চিকিৎসাধীন, খাওয়া দাওয়া সব কিছু মিলায়া হচ্ছে মাসের অর্ধেকে যে যার সংসারের হচ্ছে টানাপোড়ান থাকে, সে কিভাবে আবার কর দিবে, মানে বাইকের উপর আবার কর দিবে, তার উপর কিভাবে কোন যুক্তিতে কর আরোপ করা হয় সেটা আমার জানা নাই। সেটা আমারও প্রশ্ন সরকার। না, সরকারের সিদ্ধান্ত অবশ্যই আমরা মানি না, কারণ হচ্ছে মানে সরকারের এই সিদ্ধান্ত আমরা মানি না, কারণ হচ্ছে এটা অন্যায়, অযৌক্তিক। আমরা অলরেডি বাইকাররা হচ্ছে কর দিয়ে আসতেছি, তাহলে আবার কেন কর? বাংলাদেশের মানে কিসের উপর, কোথায় ডাবল কর দেয়া হয়? তাহলে কেন বাইকারদের উপরই কেন ডাবল কর হবে? পৃথিবীর কোথায় ডাবল কর নেওয়া হয়? আমাদের উপর কেন এই ডাবল কর, কোন যুক্তিতে? এটা আমরা অবশ্যই এটার বিরোধিতা করতেছি।